হ্যালো বন্ধুরা, আমার নাম বিভাস মণ্ডল। আমি একজন ইংলিশ এডুকেটর। তো আজকে আমার এই চ্যানেল ইংলিফাইয়ের মাধ্যমে আমি তোমাদের ইংলিশ শেখাবার চেষ্টা করব। তো তোমরা জানো যে ইংলিশ আজকালকার যুগে কতটা জরুরি, ইংলিশ ছাড়া কিছুই হয় না। তো যার জন্য ইংলিশ শেখাটাও আমাদের খুব জরুরি। তো ইংলিশ শিখতে গেলে ইংলিশে জানো দুটো ভাগ আছে, একটা হচ্ছে লেখা, একটা হচ্ছে বলা। তো বলাটাতে আমি ধীরে ধীরে আসবো, বাট আজকে আমি লেখাটাই ফোকাস করছি। তো লেখা শিখতে গেলে অর্থাৎ ইংলিশ রাইটিং শিখতে গেলে, ইংলিশ সেন্টেন্স কারেক্টভাবে লিখতে গেলে, সঠিকভাবে লিখতে গেলে কিন্তু আমাদের টেন্স জানতে হবে। তো আজকে আমি সেই টেন্সই তোমাদের বলার চেষ্টা করছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার বোর্ডের মধ্যে টেন্স লেখা আছে এবং টেন্সের পুরো চার্টটাই করা আছে, তো দেখাই যাচ্ছে, বাট আমি স্টিল তাও বলে দিচ্ছি কি কি আছে। তো টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। এবং প্রতিটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়, দেখছো চারটে চারটে করে ভাগ করা আছে। তো প্রথম ভাগটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, সেকেন্ড আর যেটাকে অল্টারনেটিভলি বলা যায় পাস্ট ইনডেফিনিট টেন্স, সেকেন্ড ভাগটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, থার্ড ভাগটা আছে পাস্ট পারফেক্ট টেন্স, ফোর্থ ভাগটা আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে প্রেজেন্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা যায়, ভাগগুলি একই যদিও বা, তাও আমি একবার বলে দিচ্ছি। সিম্পল প্রেজেন্ট টেন্স, যেটাকে অল্টারনেটিভলি বলা যায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেকেন্ডটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, থার্ডটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফোর্থটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যাচ্ছে ফিউচারে, ফিউচারেও একই, সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো বন্ধুরা, এই হচ্ছে টেন্সের মোটামুটি পুরো চার্ট। টেন্সটা এইটুকুনিতেই অন্তর্ভুক্ত আর কি, এইটুকুনি করলে আমরা পুরো টেন্সটা জানতে পারবো। তো তোমরা জানো যে টেন্স আর কিছুই না, কিছু ইংলিশ বাক্য বা সেন্টেন্স লেখার কিছু নিয়ম। তো আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে আমি পাস্ট টেন্সের প্রথম ভাগটা দিয়ে শুরু করছি, সিম্পল পাস্ট টেন্স। তো বন্ধুরা, যেহেতু দেখতেই পাচ্ছ আমার বোর্ডটা ছোট, তো এটা আমি মুছে লিখছি সিম্পল পাস্ট টেন্স, তোমরা একটু ম্যানেজ করে নিও। আচ্ছা বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি পাস্ট টেন্সটা লিখেই ফেলেছি বোর্ডের মধ্যে। তো প্রথম ভাগটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, যেটা আমি বলেছি অলরেডি। তো একটা জিনিস এখানে আমি একটু বলে রাখা প্রয়োজন মনে করছি, সেটা সিম্পল পাস্ট টেন্সের একটা জিনিসটাই কিন্তু শিক্ষকরা বা টিচাররা বলে থাকেন, সেটা হচ্ছে পাস্ট ফর্ম অফ মেন ভার্ব। এটা নিয়ে কিন্তু বেশিরভাগ শিক্ষকরা বোঝান মানে সিম্পল পাস্ট টেন্সটা, কিন্তু এর কিন্তু অ্যাকচুয়ালি চারটে ভাগ আছে এবং চারটে ভাগই আমাদের শেখা দরকার। সেটা হচ্ছে টু বি, টু হ্যাভ, পাস্ট ফর্ম অফ মেন ভার্ব এবং পাস্ট হ্যাবিট। এই চারটে ভাগ আছে, কিন্তু আমি বারবার বলছি চারটে ভাগই আমাদের শেখা দরকার। তো আজকে আমি টু বিটা নিয়ে আলোচনা করব আমার এই ভিডিওর মাধ্যমে, অনর্থ ভিডিওটাকে আমি লম্বা করতে চাই না। তো টু বি ব্যাপারটা কি আমি লিখে দিয়েছি দেখো ব্র্যাকেটে, যে সেন্টেন্সের শেষে ছিল থাকবে এবং কোনো অধিকার বোঝাবে না। এই কথাটার অর্থ কি? বাংলা যে সেন্টেন্সটা থাকবে, বাক্যটা থাকবে, তার শেষে ছিল এই শব্দটা থাকবে কিন্তু, হ্যাঁ। আর অধিকার বোঝাবে না মানে কি, যেমন ধরো আমার বাড়ি ছিল, তার গাড়ি ছিল, তার একজন কাকা ছিল, এরকম আর কি, এইরকম জিনিস কিন্তু বোঝাবে না। অর্থাৎ সাবজেক্ট থেকে যেটা ছিল অর্থাৎ সেটা কিন্তু আলাদা কোনো এন্টিটি হবে না। কেমন ব্যাপারটা একটু কঠিন লাগলো? ব্যাপারটা হচ্ছে যেমন ধরো আমি যদি বলি আমার বাড়ি ছিল, তাহলে আমি আর বাড়ি দুটো সেপারেট এন্টিটি, আমি একটা ব্যক্তি, বাড়ি একটা অন্য জিনিস, একটা আলাদা এন্টিটি, এরকম কিন্তু হবে না, ঠিক আছে? যেই এখানে যে ছিলটা থাকবে সেটা কিন্তু সাবজেক্টের অঙ্গীভুক্ত থাকবে, অর্থাৎ সেটাকে কিন্তু সাবজেক্ট দিয়ে থেকে আর কি আলাদা করা যাবে না। এটা কিন্তু আমাদের অবশ্য মনে রাখতে হবে, এটা কিন্তু বেসিক ডিফারেন্স ওই অধিকার যে ছিল বোঝায় তার সাথে, হ্যাঁ, খুব ভালো করে দেখতে হবে। তাহলে এটা কিরকম হতে পারে? এটা এমন হতে পারে সে অসুস্থ ছিল, তারা জমিদার ছিল, নদীটি গভীর ছিল, দেয়ালটি সাদা ছিল। যেমন ধরো সে অসুস্থ ছিল, দেখো তার থেকে কিন্তু অসুস্থতাটাকে আলাদা করা যায় না, ঠিক আছে? তারা জমিদার ছিল, জমিদার তো তারা নিজেরাই ছিল, জমিদার আলাদা কোনো সেপারেট এন্টিটি না। দেয়ালটা সাদা ছিল, দেয়াল সাদা তো দেয়ালটাই ছিল, আলাদা কোনো এন্টিটি না কিন্তু, যে সাদা ব্যাপারটা কিছু আলাদা, দেওয়ালের অন্তর্ভুক্তই সাদা ব্যাপারটা। তো এই ধরনের ছিল ক্ষেত্রে কিন্তু এইটা হবে টু বি, ঠিক আছে? তো এর ফর্মুলাটা আমি লিখছি।
এটা কি হবে, প্রথমে আমার সাবজেক্ট বসাতে হবে, তারপর ওয়াজ বা ওয়্যার বসাতে হবে, তারপর বাকি অংশ বসাতে হবে। তো এইখানে আমাদের একটা ব্যাপার আবার জানার আছে যে ওয়াজ বা ওয়্যারটা কোথায় বসে। এটা কিন্তু আমার সাবজেক্ট অনুযায়ী বসে ওয়াজ বা ওয়্যারটা, সেটা আমাদের কিন্তু বুঝতে হবে। তাহলে কিরকম নিয়মটা আশা করি তোমরা জানো, তাও আমি একবার বলে দিচ্ছি, একদমই বেসিক জিনিস। ইউ যদি থাকে, ইউ মানে তুমি বা তোমরা, তাহলে কিন্তু সব সময় ওয়্যার হবে। ঠিক আছে বন্ধুরা, সব সময় ওয়্যার হবে, কিন্তু অন্য কিচ্ছু হবে না, ইউ মানে কিন্তু ওয়্যার। আর বাকি ক্ষেত্রে অর্থাৎ ইউ ছাড়া সিঙ্গুলার হলে বা একজন বা একটি হলে ওয়াজ হবে, আর প্লুরাল হলে ওয়্যার হবে কিন্তু। ঠিক আছে, এটা ভালো করে বুঝে নাও। ইউ থাকলে ওয়্যার একদম, অন্য কিচ্ছু আসবে না। বাকি ক্ষেত্রে অর্থাৎ ইউটা বাদ দিয়ে বাকি যদি সাবজেক্ট মানে বাকি সাবজেক্ট কিভাবে আসবে, সেটা যদি সিঙ্গুলার হয় বা সাবজেক্ট একজন বা একটি হয়, তাহলে কিন্তু ওয়াজ হবে, প্লুরাল হলে ওয়্যার হবে। মনে রাখবে কিভাবে, সিঙ্গুলারটা ছোট, একটি বা একজন, তাহলে ওয়াজ, ওয়াজে কটা লেটার আছে, 3টে লেটার, এটা সিঙ্গুলারের জন্য ছোট। আর প্লুরাল হলে ওয়্যার, ঠিক আছে, প্লুরাল বেশি, তাহলে কটা লেটার আছে, 1 2 3 4, 4টে লেটার, তাহলে বড়র জন্য বড়, ছোটর জন্য ছোট। সিঙ্গুলার জন্য ওয়াজ 3টে লেটার, প্লুরালের জন্য ওয়্যার 4টে লেটার। ঠিক আছে বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা খুব সহজে ওয়াজ ওয়্যারের ফর্মুলাটা আমরা মানে ওয়াজ ওয়্যারটা কোথায় বসে, কোন সাবজেক্টে পড়ে আছে, সেটা কিন্তু আমরা মনে রাখবো। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে ব্যাপার, তোমরা একটু দেখে নিয়েছো, আশা করি বুঝে নিয়েছো। এবারে আমি চলে যাচ্ছি ডাইরেক্ট ট্রান্সলেশনে, মানে আমাদের এটা জানলে তো হবে না, আমাদের বাংলা বাক্য লিখে তা ইংলিশে পরিণত করতে হবে এই ফর্মুলা ধরে, অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। আচ্ছা বন্ধুরা, এখানে আমরা ফর্মুলা দেখতে পাচ্ছি, সাবজেক্ট, ওয়াজ ওয়্যার, বাকি অংশ। ঠিক আছে, যেটা এটাই ফর্মুলা। তো এই ফর্মুলা ধরে এবার আমাদের করতে হবে। তো প্রথমে কি আসছে আমাদের বাংলা বাক্যে, দেখো সে আসছে, তাহলে সে হলে হি, যদি আমি ছেলে ধরি তাহলে হি হবে, মেয়ে হলে সি হবে। ঠিক আছে, যেটা ধরবো। এইবারে দেখো বাংলা বাক্যের যে কাঠামো, স্ট্রাকচার, ইংলিশে কিন্তু সেরকম হবে, ইংলিশে কিন্তু এই ফর্মুলা ধরে যাবে। তাহলে আমি সাবজেক্টটা বসিয়ে ফেলেছি, এবার আমাকে ওয়াজ বা ওয়্যার এর মধ্যে বসাতে হবে। তাহলে যেহেতু এই সাবজেক্টটা হি বা সি সিঙ্গুলার আছে বা একজন আছে, তাহলে ওয়াজ। ঠিক আছে, এই ওয়াজটা কিন্তু আমাদের এই ছিলটাকে ইন্ডিকেট করে, ছিল। ঠিক আছে, তাহলে হি বা সি ওয়াজ। আর পরে কি থাকে, অসুস্থ, অসুস্থ ইংলিশ আমরা জানি ইল, বা অল্টারনেটিভলি সিকও বলা যায়। ঠিক আছে, তাহলে এই একটা বাক্য আমরা সুন্দরভাবে করে ফেললাম, সে অসুস্থ ছিল, হি বা সি ওয়াজ ইল বা সিক। ঠিক আছে, তো আমি আরেকটা লিখছি, একটু অন্যরকম বাক্য। ঠিক আছে, তারা বাড়িতে ছিল। এইটা কিন্তু আগের থেকে একটু আলাদা হবে। তো ফর্মুলা ধরেই আমরা করছি। প্রথমে তারা, তাই তো, তারা ইংলিশ কি, দে মানে তারা, তাহলে দে লিখছি আমি। তারপরে স্বাভাবিকভাবে আমার ছিলটা লিখতে হবে, ছিল মানে ওয়াজ বা ওয়্যার এর মধ্যে বসবে। তো দেটা যেহেতু প্লুরাল বা অনেক কজন আর কি, তাহলে ওয়্যার হবে, দে অনুযায়ী ওয়্যার। ঠিক আছে, এইবারে এখানে কিন্তু একটা ব্যাপার আছে, বাড়িতে ছিল। বাড়িতে ছিল মানে কিন্তু তারা কিন্তু বাড়ির মধ্যে ছিল, তার মানে কিন্তু এখানে একটা আমার প্রিপজিশন ব্যবহার করতে হবে। ঠিক আছে, কেউ যখন কোথাও থাকে, বাড়িতে, গাড়িতে, নদীতে, দিল্লিতে, এরকম মানে কোথাও থাকে, তখন কিন্তু একটা প্রিপজিশন বসে, সেটা ইন বা অ্যাট আমাকে বসাতে হবে। তো ইন বড় জায়গার ক্ষেত্রে, অ্যাট ছোট জায়গার ক্ষেত্রে, এইভাবে কিন্তু আমাদের বসাতে হয়। তো যাই হোক, এই ইন বা অ্যাট নিয়ে কোথায় কোনটা বলছে আমি বিস্তৃত ভিডিও আনবো প্রিপজিশনের উপর, আপাতত এটাতে আমি ফোকাস করছি। তো তাহলে ইন, আর বাড়িতে ছিল মানে হাউস, হাউস মানে বাড়ি, তাই তো আমরা জানি। তাহলে কিন্তু হয়ে গেল দে ওয়্যার ইন হাউস, তারা বাড়িতে ছিল। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা আরেকটা আমি দেখাচ্ছি, খুবই সিম্পল, তোমরা বুঝতেই পারছো, জাস্ট বেসিক নলেজ দেওয়ার জন্য, পরে অ্যাডভান্স লেভেলে যাব আমি। তো 3 নাম্বার কি দেখা যায়, হ্যাঁ, দেওয়ালটি সাদা ছিল।
একইভাবে দেওয়ালটি, দেওয়াল ইংলিশ কি ওয়াল। এই ট্রিটার জন্য যেহেতু দেওয়ালটি আছে, তাহলে কিন্তু শুধু ওয়াল লিখলে হবে না, আমাদের দা ওয়াল হবে। হ্যাঁ, নির্দিষ্ট হয়ে যাচ্ছে। এটারও অনেক ব্যাপার আছে, যাই হোক আপাতত আমি এখানেই ফোকাস করছি। দা ওয়াল কি হবে এবারে, ছিল, স্বাভাবিকভাবে ছিলটা বসবে। কটা দেওয়াল, একটাই দেওয়াল, ওয়াল আছে, ওয়ালস নেই, তাহলে ওয়াস স্বাভাবিকভাবে। আর পরে কি থাকে, পরে থাকে এটা সাদা। সাদা ইংলিশ কি জানি আমরা, হোয়াইট, তাহলে হোয়াইট। এই হচ্ছে আমাদের কিন্তু টু বির ফর্ম। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এটাকে কেন টু বি বলে, যেহেতু এই যে ওয়াজ ওয়ার, এই ভার্বগুলিকে কিন্তু বি ভার্ব বলা হয়। ঠিক আছে, বি ভার্ব। পাস্টের ক্ষেত্রে বি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়ার, প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু বি ভার্ব এম ইজ আর। সেই জন্য এই টাইপটাকে বলে কিন্তু টু বি, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের এই টাইপটাকে বলে কিন্তু টু বি। ঠিক আছে, এই ছিল বোঝায় এইভাবে আসে। তো তোমরা দেখে নাও ব্যাপারটা, বুঝে নাও। এই হচ্ছে আমাদের আজকের লেসন, খুব সিম্পল। আমার নেক্সট ভিডিওতে অবশ্যই আমি নেক্সট ভাগটা নিয়ে আসবো, দ্যাট ইজ টু হ্যাভ, যেটা অধিকার বোঝায়। থ্যাংক ইউ বন্ধুরা। তো